তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবার আইনি পথেই ফিরে আসবে? এরকম একটা প্রশ্ন আমরা করতে পারি। গতকাল আমাদের বিচারাঙ্গনে এমন একটা ঘটনা ঘটেছে, সেটার ভিত্তিতে এই প্রশ্ন করাই যায়। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা আমাদের জন্য হতেই পারে। এই যে মামলাটা হয়েছে, সেই মামলাটার ভবিষ্যৎ আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের পথও খুলে দিতে পারে। আমরা জানি কিভাবে প্রতারণাপূর্ণভাবে জালিয়াতি করে আমাদের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তুলে দিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার, সাথে বিচার বিভাগকে নিয়ে, বিশেষ করে তৎকালীন প্রধান বিচারপতি জনাব খায়রুল হক, এক বিভৎস জালিয়াত, যিনি তার রায়ও জালিয়াতি করেছেন, সেটা নিয়ে কথা বলেছি, আজও বলবো। যাই হোক, সেটার দিয়ে ত্রয়োদশ সংশোধনীকে যেভাবে বাতিল করা হয়েছে সেটাও সরকার ঠিকঠাক মতো ফলো করেনি। পঞ্চদশ সংশোধনী পরে করা হলো, তার মধ্যে শুধু তত্ত্বাবধায়ক সরকার বাতিল না, সংবিধানের বিরাট একটা অংশের অসংখ্য অনুচ্ছেদে, অনেক পরিবর্তন করা হয়েছে। শুধু সেটাই না, সংবিধানের প্রায় 1/3 অপরিবর্তনীয় বলে ঘোষণা করা হয়েছে সেই সংশোধনীতে। অনেক কিছু এত বেশি ডিটেইলড নেওয়া হয়েছে, এটা খুব কম সংশোধনীতে এই পরিস্থিতি হয়েছে। গতকাল আদালতে এই সংশোধনীটা চ্যালেঞ্জড হয়েছে যে এই সংশোধনীটা অসাংবিধানিক ছিল, সংশোধনীটাই সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। আমরা খেয়াল করেছি কয়েকজন মিলে এটার ব্যাপারে রিট করেছেন, এর মধ্যে জনাব বদিউল আলম মজুমদার কথা বলেছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন এর যিনি প্রধান আইনজীবী ছিলেন ডক্টর শরীফ ভূঁইয়া, তিনি ব্যাখ্যা করেছেন কোন কোন গ্রাউন্ডে তারা প্রাথমিক পিটিশন করেছেন। পরে এটার হিয়ারিং হবে, সেখানে নিশ্চয়ই তারা আরও অনেক বেশি কথাবার্তা বলবেন। যে কথাগুলো সামনে আনা হয়েছে সেটা হলো, খেয়াল করি আমরা, প্রথম কথাটা হচ্ছে সবচেয়ে বড় যে যুক্তি হতে পারে সেটা হলো, আমাদের এই পঞ্চদশ সংশোধনী যখন হয় 2011 সালে, তখন সংবিধানের দ্বাদশ সংশোধনীতে আমাদের আর্টিকেল 142, যেটাতে আমাদের সংবিধান সংশোধনের কথা বলা আছে, সেখানে আমাদের যে সংবিধানের প্রিয়াম্বল এবং বেশ কিছু ধারা সংশোধনের ক্ষেত্রে গণভোট আয়োজনের কথা ছিল, মানে ওই সংবিধানের মধ্যেই ছিল। পঞ্চদশ সংশোধনীতে আপনি ওই অনেকগুলো ধারাকে আপনি পরিবর্তন করেছেন, কিন্তু আপনি গণভোট নেন নাই, তাহলে কোনোভাবেই সেটা হতে পারে না। আপনি এক্সিস্টিং যে সংবিধান ছিল সেটাকে আপনি ভায়োলেট করেছেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে যে বললাম 1/3 অফ দ্য আর্টিকেলসকে আপনি চেঞ্জ করা যাবে না ঘোষণা করে দিচ্ছেন, মানে এটা কোনোভাবেই হতে পারে না। কারণ আপনি ভবিষ্যৎ যে আইন প্রণেতারা আছেন, ভবিষ্যৎ যে বাংলাদেশ আছে, ভবিষ্যতের পরিবর্তনশীল প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আপনার মনে হতেই পারে যে আমাদের সংবিধানের এই জায়গাগুলো অ্যামেন্ড করা দরকার, কিন্তু সেগুলো আপনি করতে পারবেন না বলে ঘোষণা করে দেয়া হচ্ছে। এক উদ্ভট আইন তারা করেছিল, সংশোধনী তারা করেছিল। সো এটাও কোনোভাবেই থাকতে পারে না, এটা মৌলিক যে কনসেপ্ট অফ কনস্টিটিউশন তার সাথে সাংঘর্ষিক। রাইটলি এই যুক্তি এসছে যে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, এটারই আমি পরে বলছি, সেটা 13th অ্যামেন্ডমেন্ট বাতিল করার যে রায় ছিল সেটা একটা শর্ট ভার্ডিক্ট ছিল। শর্ট ভার্ডিক্টই আসলে ভার্ডিক্ট, সেটা হলো জাস্ট কথা। ওখানে যেভাবে কথা বলা হয়েছিল, আপনি ফাইনাল যে ভার্ডিক্ট এসছে, ওই যে বলছি বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার এই মাফিয়া তন্ত্র তৈরির ডান হাত ছিলেন। এই ভদ্রলোক শেখ হাসিনার পরে এই দেশকে কেউ যদি ধ্বংস করে থাকে, ধ্বংসের প্রধান সহযোগী কিন্তু খায়রুল হক। আমরা অনেককে দেখি হয়তো, কিন্তু খায়রুল হককে আমরা মিস করি। সো দ্যাট এই কারণেই আমি এই শত্রুকে চিনিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও করেছিলাম। যাই হোক, মেইন যে ভার্ডিক্ট, তার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হয়, এবং যেভাবে করা হয় সেটা কিন্তু ওই যে শর্ট ভার্ডিক্ট যেটা ছিল সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, নিশ্চয়ই করে। সুতরাং সেটা ফলো না করে এটা করা হয়েছে, এটাও একটা ব্যত্যয়। এবং যেটা সবচাইতে এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যোগ করা হয়েছে, সেটা হলো এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার সাথে সাথে আমাদের কনস্টিটিউশনের যে স্পিরিট, সেই স্পিরিটটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে আমাদের একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হবে, এবং আমাদের জনগণের যে সকল ক্ষমতার মালিক, সেটা আসলে কীভাবে আমরা সারাক্ষণই তো সেটা প্রয়োগ করতে পারি, এটা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিত্বের মাধ্যমে হয়। সো এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ওই জায়গাটাতেও চরমভাবে আঘাত হানা হয়েছে। ফলে রিটটা হয়েছে
কারণ দর্শানো, কেন অবৈধ হবে না কারণ দর্শানোর জন্য সরকারের বিভিন্ন লোকজনের কাছে নোটিশ দেওয়া হয়েছে, সেটা হবে। তারপরে এটার একটা হিয়ারিং হবে এবং আমরা যতটুকু বেসিক বুঝি অত্যন্ত ভুলভাবে করা এই সংশোধনীটা বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাতে আমাদের সংবিধানে এর আগের যে পরিস্থিতি ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই আইনি পথেই ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে কিভাবে পঞ্চদশ সংশোধনী কিভাবে প্রতারণামূলকভাবে জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ করেছিল, সেটা নিয়ে আমি বছর খানেক আগে একটা ভিডিও করেছিলাম। ডক্টর বদিউল আলম মজুমদার একটা চমৎকার লেখা লিখেছেন, সেটার উপরে ভিত্তি করেই করেছিলাম। আমি সেই ভিডিওটা এটার সাথে যুক্ত করে দেই এবং আপনারা যারা দেখেননি আগে তারা একটু দেখবেন, তাতে বুঝবেন যে ইভেন কোর্টও যা বলেছিল সেই কথাও তৎকালীন আওয়ামী লীগ মানেনি। এমনকি আওয়ামী লীগ নিজে যা বলেছিল, মানে সংবিধান সংশোধনের যে কমিটি আছে তাতে আওয়ামী লীগ যা বলেছে সে সেই কথাও মানেনি। স্রেফ এক ব্যক্তি শেখ হাসিনা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজকে এই ভয়ঙ্কর জায়গায় চলে এসছে। আমি ভিডিওটা জুড়ে দিচ্ছি, আগ্রহীরা দেখবেন আশা করি। প্রপাগান্ডার শক্তি কত বড় হতে পারে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা নিয়ে সরকার যা করে সেটা দিয়ে প্রমাণ হওয়া সম্ভব। আমি আগেও বলেছি এই সরকার ফ্যাসিস্ট সরকার না, কিন্তু সে কতগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করে, তার মধ্যে একটা হচ্ছে প্রপাগান্ডা ব্যবহার করা। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার আসলেই আপনি চোখ বন্ধ করে আপনার মনে হবে না ওটা তো কোর্ট বাতিল করে দিয়েছে। আমরা যারা আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার চাই তারাও মোটামুটি বলার চেষ্টা করি না বাতিল করেছে, কি হয়েছে, এতে ক্ষতি হয়েছে দেশের মানুষের ভালোর জন্য এখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। কিন্তু আমরা মনের ভেতরে মেনে নেই একরকম যে তত্ত্বাবধায়ক সরকার আসলে দেশের সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম কোর্টেরই যে সর্বোচ্চ আবার অংশটা আপিল বিভাগ, সেটা বাতিল করে দিয়েছে। খেয়াল করবেন আমরা এইভাবেই বুঝি। এই ব্যাপারটা একেবারেই মিথ্যা কথা, এই কথাটা একেবারেই মিথ্যা কথা, আমি রিপিট করছি। এবং এই মিথ্যাটা কিভাবে করা হয়েছে, বাস্তবে কি ছিল, সেটা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন আমার চোখে পড়েছে ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা চিনি তাকে, বাংলাদেশের নির্বাচন, সুশাসন এসব ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন। ওনার একটা প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক বা সুজন, সেটাকে আমরা জানি, অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন যে কোনো বিবেচনায়। ইনফ্যাক্ট আজ আমি ওনার একটা কলামই শুধুমাত্র একটু পড়ে দেব, পড়ে দেওয়ার সাথে আমার নিজস্ব কিছু কথাবার্তা হয়তো যোগ করব, কিন্তু মূলত উনি এই কলামটার মধ্যে সেটা করেছেন। উনি রিসেন্টলি এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুটো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। একটা হচ্ছে আজকে যেটা করতে যাচ্ছি আসলে রায়টা কী ছিল, এবং আরেকটা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফেলা হয় সংবিধান থেকে, সেইটাও অসাংবিধানিক ছিল। সেটা নিয়ে তার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও করব। আজকে ওই ব্যাপারটা যে প্রপাগান্ডা কি করেছে, কলামটা আজই প্রকাশিত হয়েছে। আমি অলমোস্ট পুরোটাই পড়বো, তারপর আপনারা যদি চান আবার পড়ে নেবেন। প্রথম আলোতে প্রকাশিত হেডলাইন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত রায় নিয়ে বিভ্রান্তি। শুরুর অংশে প্রথম আলোতে জনাব সোহরাব হাসান, কলামিস্ট, আমরা অনেকেই চিনি, সৌরভ ভাই যে একটা কলাম লিখেছেন যার মধ্যে তিনি লিখছেন সংক্ষিপ্ত আদেশ। আমাদের একটু জানিয়ে রাখি, প্রথমে একটা সংক্ষিপ্ত আদেশ হয়েছিল, পরে সেটা দীর্ঘদিন পরে এটার একটা ডিটেলড রায় বিচারপতি খায়রুল হক রিটায়ারমেন্টের পরে লিখেছেন, সেটা নিয়ে আসবো একটু পরে। সো সংক্ষিপ্ত রায়টাতে জনাব সোহরাব হাসান লিখছেন, আমি পড়ি কোট আনকোট, আদালত সংক্ষিপ্ত আদেশে বলেছিলেন সংসদ চাইলে দুটি নির্বাচন এ ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। মানে সংক্ষিপ্ত রায় বলছে সংসদ চাইলে দুটি পরবর্তী নির্বাচন হতে পারে, এটা সোহরাব হাসান লিখছেন। একই তারিখের যুগান্তর পত্রিকা ডক্টর MAS মোল্লা একই দাবি করেন। উনি বলছেন সংসদ চাইলে আরও 2 টার্ম এরূপ সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। মানে প্রোপাগান্ডার কথা বলছি, প্রোপাগান্ডা। আচ্ছা, সরকারের পক্ষ থেকে একই কথা বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালত থেকে বাতিল করা হয়েছে, ব্লা ব্লা ব্লা, তাই আমরা তো বিরাট আইনের শাসন মানি, আমরা বিরাট আপিল বিভাগ মানি, আমরা মানে কোর্ট যা বলে তার বাইরে যাই না, সুতরাং আমরা সব করে ফেলেছি। যদিও ষোড়শ সংশোধনী বাতিলের পর কিছুই হয় নাই, আমি ওই জায়গায় সামান্য একটু টাচ করব পরে। যাই হোক, তারা বলছেন ব্যাপারটা এই রকম যে আদালতকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না, আইনের শাসন মানলে আদালতের রায় মেনে চলতে হবে। রায়ের পর্যবেক্ষণ অংশ বলা হয়েছে সংসদ মনে করলে দুটি নির্বাচন হতে পারে। সরকার যেটা দাবি করছে একটু খেয়াল করি, রায়ের পর্যবেক্ষণ অংশে এটা এসছে।
আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে শর্ট রায়টা কী ছিল, ডিটেইলড রায়ের মধ্যে একটা এসছে, আর শর্ট রায়টা কী ছিল সেটা একটু আমি পড়ি, তারপর কথা বলি। আমি অন্য ব্যাপারগুলো অনেক বিশেষজ্ঞের মতামত উনি এখানে যুক্ত করেছেন, যদিও তিনি নিজেও একজন খুব গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ, কারণ নির্বাচন বিষয়ক যে কোনো বিষয়ে তাকে আদালতে অ্যামিকাস কিউরি, মানে এটা একটা ল্যাটিন টার্ম, আইনে ব্যবহার করে, এটাকে ইংরেজিতে বলা যায় ফ্রেন্ডস অফ দ্য কোর্ট, যারা খুব ওয়াকিবহাল আছেন। ওনার আইনের ব্যাকগ্রাউন্ড নাই, উনি অর্থনীতির মানুষ, কিন্তু এই সেক্টরে কাজ করতে করতে ওনার অসাধারণ দক্ষতা তৈরি হয়েছে। সো উনি অনেক ক্ষেত্রেই এগুলো করেছেন, এবং ওনার, আমি একটা রায় পড়তে গিয়ে দেখেছি যে ওনার দেয়া যুক্তি তারা খুব গুরুত্বের সাথে কোর্ট নিয়েছেন। যে যাই হোক, সেটা অন্য আলোচনা। এখন সংক্ষিপ্ত যে রায়টা, সেই রায়টা আমি একটু পড়ি, একদম অক্ষরে অক্ষরে পড়ি। মানে আদালতের রায় আসলে বোঝা আদৌ কঠিন কিছু না, আমি বারবার বলছি, একটু লেখাপড়া জানলে, একটু ভাষা জানলে এটা বোঝা যায়। খুব একটা জায়গায় যে সমস্যা হবে না তা না, কিন্তু নাগরিকদের, একটা সচেতন নাগরিকের আইন এবং এসব বোঝা দরকার আছে। আমি সবসময় বলি কথাটা, পড়ি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী প্রসপেক্টিভলি, ব্র্যাকেটে লিখছেন, বা ভবিষ্যতের জন্য বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করা হলো। ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল, তাহলে এটা বাতিল, ভবিষ্যতের জন্য এটা আনা যাবে না, ভবিষ্যতের জন্য বাতিল, এরকম একটা কথা বলা হয়েছে। যা সাধারণত আইনসিদ্ধ নয়, প্রয়োজন তাকে আইনসিদ্ধ করে। জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এ সকল সনাতন তত্ত্বের ভিত্তিতে, মন দিয়ে খেয়াল করুন, দশম ও একাদশ সংসদ নির্বাচন পূর্বে উল্লিখিত ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে। তার মানে আপনি বলছেন এটা সংবিধানের সাথে, মানে এটা অবৈধ, এটা গণতান্ত্রিকভাবে এটা বেআইনি। যুক্তিটা এরকম যে আপনি একটা গণতন্ত্রের মধ্যে অনির্বাচিত কেউ ক্ষমতায় থাকতে পারে না। এই আলোচনা আমরা এখন বিস্তারিত ঢুকছি না, কিন্তু তারা বলছেন যেটা ট্রেডিশনালি, আইনের একটা খুব বেসিক কথা আছে, জনগণের কল্যাণ এবং রাষ্ট্রের কল্যাণই সর্বোচ্চ আইন, সেটার ভিত্তিতে বলছে দশম ও একাদশ, তার মানে আমাদের 13 সাল, মানে 14 সালে যে নির্বাচন হয়েছে, আর 18, এই দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক, মানে ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে। কথা শেষ। সংসদ চাইলে টাইলে না, সংসদের কোনো কন্ডিশন নাই, জাস্ট এই দুটা নির্বাচন ওই তত্ত্বের ভিত্তিতে ত্রয়োদশ সংসদের, মানে তত্ত্বাবধায়কের অধীনেই হতে পারে বলে স্ট্রেট বলে দিয়েছেন। তারপর বলছেন, তবে সংসদ ইচ্ছা করলে এরই মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারকদের বাদ দিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারে। যুক্ত করছেন, কারণ বিচার বিভাগকে ইনভলভ করা এক ধরনের বিচার বিভাগের সমালোচনা তৈরি করছিল, সে কারণে তারা এটা এর মধ্যেও যোগ করেছেন। এটা যদি আমরা শুনি, আমাদের কারো কাছে কি মনে হচ্ছে সংসদ চাইলে দুবার হতে পারে? এখানে বলা হয়েছে, খেয়াল করি, মিস্টার সোহরাব হাসান, আরেকজন কি ডক্টর মোল্লা, আমি লেখাটা পড়িনি, আমি স্যারের এখান থেকে এইটুকুই পড়লাম, ক্লিয়ারলি তারাও একই কথা বলছেন। হয় তারা জেনে শুনে এই প্রোপাগান্ডার পার্ট হয়েছেন, অথবা সরকারের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডাটা তাদের মধ্যে এমনভাবে ঢুকেছে, এনারা খুব সাধারণ মানুষ নন, এরা ইন্টেলেকচুয়ালস, তাদের সেই ইন্টেলেকচুয়াল এবিলিটিকেও প্রভাবিত করে তাদের মাথায়ও ঢুকিয়ে দিয়েছে যে দুটি নির্বাচন সংসদ চাইলে হতে পারে। এটা সংক্ষিপ্ত রায় বলা হয়েছে। সংক্ষিপ্ত রায়টা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম, আমি শুরুর অংশটা আবারও পড়ছি, মাথায় ঢুকিয়ে ফেলি আমরা। যে অংশ এটা বলা হয়েছে, যা সাধারণত আইনসিদ্ধ নয়, প্রয়োজন তাকে আইনসিদ্ধ করে। জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এ সকল সনাতন তত্ত্বের ভিত্তিতে দশম ও একাদশ সংসদ নির্বাচন পূর্বে উল্লেখিত ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে। আমি এইটুকু আবার বললাম, তার মানে এর সাথে সংসদ চাইলে বলছেন যে বিচার বা আপিল বিভাগ, বিচার বিভাগকে সরিয়ে রাখাতে, কারণ ওনাকে যদি সরিয়ে রাখতে হয়, কারণ ত্রয়োদশ সংশোধনীতে বিচারকরাই প্রধান ছিল, লাস্ট যিনি রিটায়ার করেছেন সেই প্রধান বিচারপতি, ফলে এটা যদি আপনি পাল্টাতে চান সেক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে, সেটার কথা বলেছে যে তারা এটার জন্য সেটা করতে পারেন, সেটা সংসদ চাইলে। কোনোভাবেই এটা নয়। কয়েকজন বিশেষজ্ঞের কথা এখানে আছে, এটা মানে যা যা বলা হয়েছে, এবং এটা যে জেনুইনলি এটা রাখা হয়েছে তার প্রমাণ অনেকের কথায় আছে। আমি একটু পড়ি। ব্যারিস্টার আদিবা খান, এই যে জিনিসটা যে চেঞ্জ করা হলো, সেটাতে উনি বলছেন, ইন্টারন্যাশনাল রিভিউ অব ল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলছে, বিরোধী দল নাগরিক সমাজের ভোটারদের বিরোধিতা সত্ত্বেও আওয়ামী লীগ সংসদে তার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে পরবর্তী দুই জাতীয় নির্বাচনের সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকার আদালতের নির্দেশ অমান্য করেছে।
আদালত কিন্তু নির্দেশ দিয়েছিল। আচ্ছা, গবেষক রিদওয়ানুল হক, উনিও খুব বিখ্যাত একজন, উনি আমাদের সবচেয়ে বিখ্যাত লিগাল মাইন্ডদের একটা, উনি একটা জার্নালে প্রকাশিত এটাকে পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক বলছেন। আরও অনেকের কথা আছে, যেমন এখানে আমি একটু পড়ি আরও। এম এ জহির, বিখ্যাত লয়ার, আগামী 10ম একাদশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আওতায়, কিন্তু বিচারকদের না জড়ানোর জন্য সংশোধনী আনতে পারবে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। এটা বাংলা নিউজ 10 মে 2011-তে বলছেন। ব্যারিস্টার রফিকুল হক একই কথা, আগামী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক অধীনে হতে পারে। আমি ওই জায়গায় ডিটেল আর পড়ছি না। একটু খেয়াল করি, মাহমুদুল ইসলাম, বিখ্যাত মানুষ, ওনার একটা বই বলা হয় কনস্টিটিউশনাল ল বোঝার জন্য, এই বইটা বাইবেলের মতো। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ গ্রন্থে বলেছেন, একটি নিন্দিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আগামী 2 সংসদ নির্বাচনে জিইয়ে রেখে আপিল বিভাগ বিচারিক আইন প্রণয়নের মাধ্যমে আইনসভার সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনের উপর হস্তক্ষেপ করেছেন, যা সুপ্রতিষ্ঠিত সাংবিধানিক আইনশাস্ত্র, আইনের শাসন ও ক্ষমতার পৃথকীকরণের পরিপন্থী। একটু সহজ করে বুঝিয়ে বলি, উনি যেটা বলছেন সেটা হলো, তার মানে 2বার আরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। উনি মনে করছেন এই জাজমেন্টটা দেয়া ঠিক হয় না, এটা উনি মনে করছেন, কারণ এটার মাধ্যমে উনি সংসদের যে একচ্ছত্র ক্ষমতা ছিল সেই ক্ষমতাটাকে উনি বার দিচ্ছেন, তাই না? আসলে মনে হয় তো যে উনি বলছেন দুটো হবে, কিন্তু উনি বলছেন এই ক্ষমতাটা সম্পূর্ণ সংসদের থাকার কথা ছিল, এবং ক্ষমতার যে পৃথকীকরণ, আমরা জানি যে একটা শাসন বিভাগ থাকবে, একটা আইন বিভাগ থাকবে, একটা বিচার বিভাগ থাকবে। বিচার বিভাগ শাসন বিভাগের বা বিচার বিভাগ কখনো আইন বিভাগের দায়িত্ব ঠিক করে দিতে পারে না। মোদ্দা কথা হচ্ছে, মাহমুদুল ইসলামও খুব ক্লিয়ারলি বলছেন এই 2বার তত্ত্বাবধায়ক সরকার রেখে দিয়েছে কোর্ট। এত কিছু আমরা যদি যোগ করি তাহলে খুব ক্লিয়ারলি বুঝে যাব হয় নাই, এমনকি পরবর্তীতে সে আরেক আলোচনা, পরবর্তীতে তড়িঘড়ি করে শর্ট রায়ের পরই আপনি পঞ্চদশ সংশোধনী করে ফেলেন, এবং সেটাও অসাংবিধানিক। যে বলছি, ডক্টর মজুমদার অসাধারণ কয়েকটা লেখা লিখেছেন, সেগুলোর ভিত্তিতেই আমি জাস্ট ওনার লেখাগুলোর ভিত্তিতেই দেখাবো পঞ্চদশ সংশোধনীটাও আসলে অবৈধ। এই দেশে একটা লিস্ট, ন্যূনতম একটা স্বাধীন যদি বিচার বিভাগ থাকতো, রিট করলে পঞ্চদশ সংশোধনী টেকার কোনো কারণ ছিল না। কারণ কনস্টিটিউশনের কাস্টাডিয়ান হচ্ছে আদালত। আমাদের মনে থাকার কথা, ষোড়শ সংশোধনী যেটা দিয়ে বিচারকদের অভিশংসনের বিরাট একটা ক্ষমতা সংসদের হাতে নিয়ে আসা হয়েছিল, সেটাকে কিন্তু বাতিল করে দিয়েছিলেন। একই সময় এরশাদের 8ম সংশোধনী বাতিল করা হয়েছিল। সুতরাং এই ক্ষমতা আছে। ঠিক একইভাবে পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছে, এটা আমাদের সংবিধান সম্মতভাবে হয়নি, এটা অসাংবিধানিক হয়েছে। আমি খুব দ্রুতই এটা নিয়ে কথা বলবো, কিন্তু এটুকু বলে আজকে শেষ করি। আদালত সংক্ষিপ্ত রায়ে কখনোই সংসদ চাইলে এটা বলেনি, তারা বলেছে দুটো নির্বাচন এটার অধীনে হতেই পারে। সুতরাং ওই ডক্ট্রিন অফ নেসেসিটি, যে প্রয়োজন সবচেয়ে বড় আইন, নিরাপত্তা সবচেয়ে বড় আইন, আসলে তাই। এমনকি এই কারণে আমরা বলবো দুটো না, এরপরও যদি প্রয়োজন হয় ডক্ট্রিন অফ নেসেসিটিতে আমরা সেটা চাইতে পারি, মানে সর্বোচ্চ আইন থাকার পরও। প্রোপাগ্যান্ডার শক্তি আমরা দেখছি, আমরা আশা করি আমরা একটা পাল্টা প্রোপাগ্যান্ডা অন্তত মানুষের মধ্যে চালাই, যাতে ওই কথা, প্রথম কথাটা হচ্ছে এরকম কথা না বললেও আমরা তত্ত্বাবধায়ক সরকার চাইতাম, এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং কোর্ট যদি বলতো না আর একবারও থাকবে না, তারপর আমরা চাইতাম, এবং এখানে আমাদের যুক্তি হচ্ছে জনগণের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, সেটার ভিত্তিতে চাইতাম। এই স্টেট ভেঙে পড়ছে, আমি তত্ত্বাবধায়ক চাইবো না, চাইবো, কিন্তু যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার কাজটা করতে বসে আমরা বলি না, সেটাও মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এবং এই মিথ্যা এমনভাবে প্রচারিত হয়েছে যে আমাদের সোসাইটির ইন্টেলেকচুয়ালরা হয় জেনে শুনে বলছেন, অথবা তারা ওই প্রোপাগান্ডায় আক্রান্ত হয়ে মিসপারসেপশন, ভুল ধারণা, ভুল বোঝাবুঝির মধ্যে রয়ে গেছেন।